রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় দিনে তৃতীয় অধ্যায়। যেহেতু প্রথম অধ্যায় থেকে কোনো শর্ট প্রশ্ন পড়ে না, সেহেতু আজ তৃতীয় অধ্যায় দ্বিতীয় দিন। এখান থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 3টি এমসিকিউ এবং 3টি এসএকিউ আসবে। তার প্রস্তুতি পর্ব হিসাবে যে প্রশ্নগুলো আমরা তোমাদের তুলে ধরছি, সেই প্রশ্নগুলো যদি আত্মস্থ করতে পারো তাহলেই কিন্তু সাফিসিয়েন্ট। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। প্রস্তুত করেছেন শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় মাননীয় মণিশঙ্কর কর মহাশয়, তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করি। একে জোসেফ ফ্রাঙ্কলের মতে বিদেশ নীতি কী? না, বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি হলো এক ধরনের ক্রিয়াকলাপ বা বেশ কিছু সিদ্ধান্তের সমষ্টি যা প্রতিটি দেশ নিজ স্বার্থ অনুযায়ী গ্রহণ করে থাকে। তোমাদের একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, এটা অবশ্যই উত্তর করবে। সেটা হচ্ছে সার্কের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? কমেন্ট সেকশনে জানিও। যারা দেখছো যদি জানাও তাহলে বুঝবো যে আমার দেওয়াটা কতটা সার্থকতা রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবে, নোটিফিকেশন অল করবে। 2 নম্বরে সুয়েজ সংকট কবে দেখা যায়? এটা উচ্চ মাধ্যমিক 2015 প্রশ্ন। আমরা সালগুলো পাশে লিখে দিচ্ছি, কারণ দেখেও বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন আসে। সেই সময় মিশরের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? না, 1956 সালে সুয়েজ সংকট দেখা যায়। সেই সময় মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন গামাল আবদুল নাসের। পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কী? প্রতিটি দেশ বা রাষ্ট্র নিজেদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে নীতি গ্রহণ করে তাদের সমষ্টিকে বলা হয় বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। 4 নম্বরে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কী? জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। আমরা 55 বেশি প্রশ্ন কিন্তু জানবো এখানে। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে শান্তিপূর্ণ সহাবস্থান। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? জোসেফ ফ্রাঙ্কেল। 1, 2, 3 1, 2, 3 চুক্তি কী? 2005 সালে ভারত ও আমেরিকার মধ্যে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা 1, 2, 3 নামে পরিচিত। কোনো বই এটা 2007 সাল লেখা রয়েছে। ব্রিক্স কি? উচ্চ মাধ্যমিক 2018 প্রশ্ন। না, ব্রিক্স হলো একটি উদীয়মান অর্থনীতি বিষয়ক সংস্থা যার সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এই সদস্য দেশগুলির নামের প্রথম অক্ষর নিয়ে এই সংস্থার নামকরণ হয়েছে। যেমন ব্রাজিলের বি, রাশিয়ার আর, ইন্ডিয়ার আই, চীনের সি এবং দক্ষিণ আফ্রিকার এস অর্থাৎ সাউথ আফ্রিকা। গ্যাট এর পূর্ণ রূপ হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। 1947 সালের 30 অক্টোবর এই বাণিজ্য সংস্থাটি গঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। কবে কাদের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়? 1965 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে। জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয় কোন সম্মেলনে? উত্তর 1955 সালের বান্দুং সম্মেলনে। এখানে প্রশ্ন ছিল যে কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তরটা 1955। 2019-এর প্রশ্ন ছিল এটা। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্যতা নীতি হলো হস্তক্ষেপ না করা। যে অপশনগুলো ছিল 2016-তে, তার মধ্যে অ্যান্সার আসছে হস্তক্ষেপ না করা। জনমত হলো বিদেশ নীতির মূল চালিকা শক্তি। উক্তিটি কার? উইলসনের। FISA কি? ফিসা এর পুরো নাম হলো ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অ্যাক্ট, যা 1978 সালে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ প্রণয়ন করেন। মনস্তাত্ত্বিক যুদ্ধ কাকে বলে? যখন প্রচারের মাধ্যমে কোনো দেশ বা ব্যক্তি বা গোষ্ঠীর
চিন্তাধারা পরিবর্তনের চেষ্টা করা হয় তখন তাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে। হার্টম্যানের মতে পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি কী? হার্টম্যানের মতে পররাষ্ট্রনীতি হল ইচ্ছা করে নির্বাচিত জাতীয় স্বার্থের একটি বিবৃতি দেওয়া। হলস্টি পররাষ্ট্র নীতি উদ্দেশ্যকে কটি ভাগে ভাগ করেছেন ও কী কী? ভাগ করেছেন 3 ভাগে। 1, মূল্যবোধ ও জাতীয় স্বার্থসমূহের উদ্দেশ্য, মাঝারি পাল্লার উদ্দেশ্য এবং দূরপাল্লার উদ্দেশ্য। পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য বা লক্ষ্য বলতে কী বোঝো? 17 সালের প্রশ্ন। দূরপাল্লার লক্ষ্য বলতে সেই সমস্ত উদ্দেশ্য বা লক্ষ্যকে বোঝায় যেগুলি আন্তর্জাতিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে চায় অথবা চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন, যেমন মতাদর্শ, জনসংখ্যা, জাতীয় স্বার্থ, এগুলি হলো দূরপাল্লার উদ্দেশ্যের উপাদান। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কখন? না 1972 সালে। দুবার প্রশ্নটি এসেছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1999 সালে। এসিয়ানের পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মূল পার্থক্য কী? বর্তমানে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলি যে নীতির ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে তাকে পররাষ্ট্রনীতি বলে। অন্যদিকে পররাষ্ট্রনীতিকে বাস্তবায়িত করার একটি রাজনৈতিক কৌশল হল কূটনীতি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? নিজ দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ করা। 16 সালের প্রশ্ন। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক, প্রথম আঘাত নয়। এই নীতির প্রবর্তক হলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সিটিবিটি কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি হলো একটি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি যা 1996 সালে স্বাক্ষরিত হয়। 158টি দেশ এই চুক্তি স্বাক্ষর করলেও ভারত এই চুক্তি থেকে বিরত থাকে। G77 বা 77 রাষ্ট্রের গোষ্ঠী কি? জোট নিরপেক্ষ উন্নয়নশীল দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা একটি বিশেষ সংগঠন হল G77। 77টি রাষ্ট্র এর সদস্য থাকার কারণে এই সংগঠনটির নাম হয়েছে G77। জাতিপুঞ্জের অধীনে সংগঠনটি গঠিত হয় 1964 সালের 15 জুন। কি থেকে পঞ্চশীল নীতি গ্রহণ করা হয়েছে? ইন্দোনেশিয়ার পঞ্চশীলা থেকে। সাপটা কি? সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট 1995 সাল থেকে এই চুক্তি কার্যকর হয়। এর মূল লক্ষ্য হল সার্কের সদস্যভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা। লুক ইস্ট পলিসি, পূবে তাকাও পলিসির রূপকার কে বা কারা? মনমোহন সিংহের নেতৃত্বে ইউপিএ সরকার। কার্গিল যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য কি? বিশ্ব শান্তি রক্ষা। বিদেশ নীতির প্রধান স্তম্ভ ভারতের পঞ্চশীল নীতি। CIA কি? CIA হল আমেরিকার একটি গোয়েন্দা বিভাগ যার পুরো নাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। কবে কোথায় সার্ক গঠিত হয়? 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে। সালটা কিন্তু 1985। এই প্রশ্নটি দুবার এসেছিল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। সার্ক ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোশ্চেন নম্বর 38, সার্কের ফুল ফর্ম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সার্কের প্রথম শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের সভাপতি কে ছিলেন? হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে।
আর প্রথম সভাপতি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ এরশাদ। সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মাননীয় রাজীব গান্ধী। প্রতিষ্ঠাকালে সার্কের সদস্য সংখ্যা কত ছিল না 7। এই 7টি দেশ হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। বর্তমানে সার্কের সদস্য দেশের সংখ্যা কত? উত্তর হচ্ছে 8। ওই দেশগুলোর সাথে আফগানিস্তান পরবর্তী ক্ষেত্রে সদস্যপদ গ্রহণ করেছে। সার্কের 8ম সদস্য আফগানিস্তান 2007 সালে সেই সদস্যপদ গ্রহণ করে। সার্কের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল? দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্য, আর্থিক উন্নতি, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। কবে কাদের মধ্যে লাহোর চুক্তি হয়? 1999 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে। সার্কের কোন সম্মেলনে কোন বছরকে কন্যা বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়? 1988 সালের ইসলামাবাদ সম্মেলনে 1990 সালকে কন্যা বর্ষ হিসাবে চিহ্নিতকরণ করা হয় বা কন্যা বর্ষ হিসাবে গ্রহণ করা হয়। সেতুবন্ধন কর্মসূচি কি? 2011 সালে মালদ্বীপের আড্ডু শহরে অনুষ্ঠিত সার্কের সম্মেলনে সদস্য দেশগুলির আর্থিক ও আয় বণ্টনের ক্ষেত্রে এবং নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য যে নীতি গ্রহণ করা হয় তাকে সেতুবন্ধন কর্মসূচি বলে। চাণক্য পরিকল্পনা কি? সার্কের গঠন, সার্ক সম্মেলনের ক্ষেত্রে ভারতের যে ভূমিকা পালন করে পাকিস্তান তাকে চাণক্য পরিকল্পনা বলে আখ্যা দিয়েছিল। এনডিএর পূর্ণ রূপ কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ইউপি এর পূর্ণ রূপ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এনএএম নন অ্যালায়েন্স মুভমেন্টের বর্তমানে সদস্য সংখ্যা কত না 120। ভিশন ডকুমেন্টস কি? ভারতের প্রধানমন্ত্রী মানে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2000 সালে মার্কিন রাষ্ট্রপতি হিলারি ক্লিন্টনের সাথে যে চুক্তি করেন তা ভিশন ডকুমেন্টস নামে পরিচিত। আসিয়ান কি? আসিয়ান কথাটির পূর্ণ রূপ অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। 1961 সালের 31 জুলাই দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার জন্য এই আঞ্চলিক সংগঠনটি তৈরি করে। এর সদস্য হলো ইন্দোনেশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি। মানব সভ্যতার চরম শত্রু উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ। ওপেক কথাটির পূর্ণ রূপ কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। SEATO এর ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ট্রিটি অর্গানাইজেশন। 18 সালের প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত সকলকে থাকার জন্য ধন্যবাদ। আশা করি বিষয়গুলো তোমাদের কাজে লাগছে। তোমাদের কাজে লাগলেই এই ভিডিও করা সার্থক। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা পরবর্তী অধ্যায় 4র্থ অধ্যায়ের MCQ SCQ প্রশ্ন কিছুদিনের মধ্যেই উপস্থিত হব। ততদিন সকলেই ভালো।